স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আফসানা শাওন। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ৬টি লাশ পোড়ানোর মামলা এবং চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধে এই ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা রয়েছে। গত ২২ এপ্রিল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে মামলায় ৮ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের সবাই পুলিশের সাবেক সদস্য। রাজধানীর চানখারপুলে গত ৫ই আগস্ট ৬ জনকে হত্যা মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলেছে তাদেরই অভিযুক্ত করা হয়েছে। সৈকত, ট্রাইব্যুনালে আজ কাকে কাকে হাজির করা হবে জানতে পেরেছেন কিনা সেটি জানাবেন, এবং চানখারপুলে গণহত্যার অভিযোগে কি বলা হয়েছে সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? শাওন, আসলে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন যে আজকে ট্রাইব্যুনালে ২টি মামলার অভিযোগ দাখিলের বিষয়ে বলা হচ্ছে। আপনাদের যদি দেখাই একটি বিষয় যে আজকে সাভারের আশুলিয়ার যে ঘটনা, সেই ঘটনার যে অভিযোগপত্র সেটি দেওয়ার জন্য কিন্তু প্রসিকিউশন বা প্রসিকিউটর তারা কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনালে প্রবেশ করছে। আপনাকে বলছিলাম যে ট্রাইব্যুনালে আজকে সাভারের আশুলিয়ার যে মামলাটা, সেই মামলাটার অভিযোগপত্র দেওয়ার কথা রয়েছে। এর আগে ছাড়া চানখারপুলের যে ঘটনাটি ৬ জনকে যে ৫ই আগস্ট মারা হয়েছিল, সেই ঘটনারও আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র সেটাও আজকে এই ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। যে এর আগে গত ২০ এপ্রিল যখন ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হয়েছিল, তখন চানখারপুলের যে শিক্ষার্থী আনাস সহ ৬ শিক্ষার্থী হত্যার ঘটনা যে মামলাটি দায়ের হয়েছিল, সেখানে ঢাকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট অভিযুক্ত করে চার্জশিট তদন্ত সংস্থা যে প্রতিবেদন জমা দেয় এবং তাদেরকে ট্রাইব্যুনালের থেকে ১ মাসের সময় দেওয়া হয় আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়ার জন্য। সেই হিসেবে কিন্তু আজকে এই চানখারপুলের ঘটনার অভিযোগপত্র দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি যদি আমি সাভারের আশুলিয়ার যে ৬ লাশ পোড়ানোর হত্যার ঘটনার যে মামলাটি দায়ের ছিল, সেই মামলার সর্বশেষ শুনানিতে বলা হয়েছিল তারা ভিডিও ফুটেজ বা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ পেয়েছে, তার জন্য তারা এই তদন্ত প্রতিবেদন দিতে আরও কিছুদিন সময় নেবেন। তো আমরা যতদূর জেনেছি সেই তদন্ত প্রতিবেদনও প্রায় শেষ পর্যায়ে, এবং এই ২ ঘটনার প্রায় ১১ জন যে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তো তাদেরকে আজকে ২টি প্রিজন ভ্যানে করে সকাল 10:15টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তো শাওন, কিছুক্ষণের পরে যখন আজকে এই ট্রাইব্যুনালে যখন শুনানি হবে, এবং তখনই আমরা জানতে পারবো যে আজকে কি সাভারের বিষয় কি তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছে কিনা। এই জন্য আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং পরবর্তী সংবাদে কিন্তু আমরা পুরো বিষয়টি জানিয়ে দিতে পারবো। খবর রাখতে থাকুন সৈকত সাদিক। নিশ্চয়ই আরো তথ্যের জন্য আপনার কাছে আমরা পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো। আমাদের সাথে যুক্ত ছিলেন ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক। সংস্কার অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। প্রতিবাদ কর্মসূচি পালনে সকাল থেকে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অবস্থান নিয়েছেন তারা। এছাড়া নিজ নিজ দপ্তরেও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সারা দেশের সব ভ্যাট এবং কর অফিসে চলছে প্রতিবাদ কর্মসূচি। তবে শুল্ক স্টেশন এবং কাস্টমস হাউসগুলোতে কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। সোমবার থেকে সব দপ্তরেই পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এতে আমদানি রপ্তানি ও রাজস্ব আদায় ব্যবস্থায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এদিকে আজও রাজস্ব ভবনে নিজ দপ্তরে আসেননি চেয়ারম্যান আব্দুর রহমান খান। তাকে লাগাতার অসহযোগিতা করার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। 4 দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সেখানকার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী রুহুল আমিন, যুক্ত হচ্ছি তার সাথে। রুহুল, এনবিআর এর কর্মবিরতিতে কি প্রভাব পড়ছে রাজস্ব খাতে সেটি জানতে চাই, এবং এই সংকট সমাধানে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? আজকে
আজকের আন্দোলনের চিত্রটা একটু দেখাতে চাই। গত কদিন ধরে আন্দোলন চলছে এবং কর্মবিরতি চলছে এই আন্দোলনের অংশ হিসেবে, এবং এনবিআর চেয়ারম্যানকে লাগাতার অসহযোগিতা করার কর্মসূচিও পালন হচ্ছে। আজকে সকাল থেকেই এনবিআর কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব ভবনে আগারগাঁয়ে অবস্থান নিয়েছেন এবং তারা আসছেন দলে দলে তাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো বন্ধ রেখে। দ্বিতীয়ত আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে আজকেও এনবিআর চেয়ারম্যান এখন পর্যন্ত তার যে মূল দপ্তর এই রাজস্ব ভবনে তিনি আসেননি। গত কদিন ধরেই তিনি আসছেন না এই আন্দোলনের মুখে, এবং তিনি কবে আসবেন বা আদৌ আসবেন কিনা সে বিষয়টি আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বা সরকারের কোনো বার্তাও পাইনি যে কেন এনবিআর চেয়ারম্যান তার দপ্তরে আসছেন না। দ্বিতীয়ত আপনি যেটি জিজ্ঞেস করছেন যে কি প্রভাব পড়ছে, আজকে পর্যন্ত আমরা যতটুকু জানি ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে কর্মসূচি একটু নরম কর্মসূচি রয়েছে, কিন্তু কাল থেকে কঠোর কর্মসূচি বলতে আপনাকে জানিয়ে রাখি যে সব ধরনের আমদানি রপ্তানি কাল থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা, যেটি বিমানবন্দর দিয়ে যাত্রীরা বিদেশে যাওয়া আসা, সেই কাজটুকু করবেন কাস্টমস। এছাড়া এনবিআরের সারা দেশে যত অফিস আছে সবগুলো অফিস আদালতের কাজকর্ম কালকে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি। বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের যে লেনদেন এবং বৈদেশিক বাণিজ্যের যে আমদানি রপ্তানি অংশটা, সেটি কিন্তু কালকে থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আজকে বা গতকালও কিন্তু এটি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বন্ধ ছিল, এবং এরপর বিকেলে বা সন্ধ্যার দিকে কিছু হলেও সেই আমদানি রপ্তানি কার্যক্রমগুলো চলেছে। কিন্তু কাল থেকে একটি কমপ্লিট শাটডাউনে যাচ্ছে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি 4 দফা দাবি মানতে হবে, এটি তাদের বক্তব্য। প্রথমত, যে সংস্কার অধ্যাদেশটি জারি করা হয়েছে সেই অধ্যাদেশটি বাতিল করতে হবে, একই সঙ্গে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, এবং রাজস্ব পরামর্শক কমিটি যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদন প্রকাশ করতে হবে, এবং একটি যৌক্তিক সংস্কার সবাইকে নিয়ে করতে হবে। এই দাবিগুলো তারা জানিয়ে আসে, এবং সেই দাবিগুলো আদায়ে তারা এই ধরনের কর্মসূচি, শুরুতে আমরা দেখেছি তারা কলম বিরতি পালন করেছে, এখন তারা একটা সীমিত সময়ের জন্য কর্মবিরতি পালন করছে, এবং কাল থেকে একটি কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দিয়েছেন তারা, যেটির প্রভাব ব্যবসা বাণিজ্য এবং রাজস্ব আদায়ে অত্যন্ত ক্ষতিকর হবে বলে এই যারা আন্দোলন করছেন তারাই বলছেন। আরেকটি বিষয় আপনি যেটি জিজ্ঞেস করলেন যে সরকারের মনোভাব কি, সরকারের মনোভাব আমরা দেখেছি যে সবশেষ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে যেই অধ্যাদেশটি জারি করা হয়েছে প্রয়োজনে সেটি কার্যকরের আগে সেটি সংশোধন করা হবে, এনবিআর কর্মকর্তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে। কিন্তু এনবিআরের যারা আন্দোলন করছেন তারা এই দাবিতে কিন্তু রুহুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একই ধরনের আন্দোলনের খবর জানতে চট্টগ্রামে যাচ্ছি। চট্টগ্রামে বন্দর সংলগ্ন জাতীয় রাজস্ব ভবনে একই রকম কর্মবিরতি চলছে কর্মকর্তা কর্মচারীদের। সেখানে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কর্মবিরতি চলছে, এতে বন্দরের রাজস্ব আদায় কার্যক্রমে কি অবস্থা দেখছেন জানাবেন। আজকে দুটি কর্মসূচি, একটি হচ্ছে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট যে চট্টগ্রাম কাস্টমস রয়েছে সেখানে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা তারা আজকে 5টা পর্যন্ত কর্মবিরতি করছে। এটার কারণে চট্টগ্রাম বন্দরের যে শুল্কায়ন সেটি পুরো মাত্রায় বন্ধ রয়েছে। এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর ভবনের সামনে এখানে জাতীয়তাবাদী শ্রমিক দল তারা অবস্থান ধর্মঘট পালন করছে। তাদের যে দাবি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের যেটি খুব গুরুত্বপূর্ণ টার্মিনাল এনসিটি বা নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এবং সিসিটি, এই টার্মিনাল গুলোকে যাতে বেসরকারি করা না হয় সেই দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলছে যদি বন্দর বেসরকারীকরণ হয় কিংবা বিদেশি কোনো কোম্পানির হাতে তুলে দেওয়া হয় তাহলে বন্দরে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেটি ক্ষতিগ্রস্ত হবে। আর এই বন্দর কিংবা এনসিটি এটি লাভজনক প্রতিষ্ঠান, এটি চট্টগ্রাম বন্দরের টাকায় হয়েছে, বন্দরের টাকায় যন্ত্রপাতি কেনা হয়েছে, তাই কোনো বেসরকারি কোম্পানি কিংবা কোনো বিদেশি কোম্পানির হাতে যদি তুলে দেওয়া হয় তাহলে বন্দর ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটি ক্ষতিগ্রস্ত হবে। ফলে বন্দরকে ক্ষতিগ্রস্ত করে বন্দরের সরকারি কাঠামো পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করে কোনো বিদেশি হাতে তুলে দেওয়া সেটা তারা চাইছেন না। এই কারণেই তারা আজকে এখানে চট্টগ্রাম বন্দরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের সামনে সড়ককে অবরোধ করে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বলছেন যে এই চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদের হাতে চলে যায় তাহলে চট্টগ্রাম বন্দরের এনসিটির পাশে নৌ ঘাঁটি রয়েছে, ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে তারা মনে করছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অবস্থান কর্মসূচি পালন করছে নেতা কর্মীরা, এখানে রাস্তার উপর তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা
বন্দরের কার্যক্রম সেটি যাতে স্বাভাবিক রাখা হয় সে দাবি তারা জানিয়েছেন এবং তারা যেটা বলছেন যে বিদেশিদের হাতে তুলে দিলে তারা পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি বিশেষ করে শাটডাউনের দিকেও তারা যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে নেতাকর্মীরা আছেন তারা বলছেন। প্রণবেশ, খবর রাখতে থাকুন, পরবর্তী সংবাদ সংযোগের প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা থেকে সহকর্মী রুহুল আমিন এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন প্রণবেশ চক্রবর্তী। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ আবারও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি, জামায়াত ও এনসিপি ছাড়া বাকি নিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা সন্ধ্যায় এই বৈঠকে অংশ নেবেন। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে চান এমন খবর নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই রাজনৈতিক অঙ্গনের গুঞ্জনে দেশবাসীর মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়। এই প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সবাই যার যার দলীয় মতামত তুলে ধরেন। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে, অন্যদিকে জামায়াত ও এনসিপি নেতারা বিষয়টি প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে বৃহস্পতিবারই প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গেল 12 থেকে 18 মে পর্যন্ত 82 রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত গেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। সংস্থাটি জানাচ্ছে, চলতি সপ্তাহে আরও 30 থেকে 40 জন রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার প্রতীক্ষায় রয়েছেন। স্বদেশে ফিরে গিয়ে সেখানে তারা কৃষিকাজ এবং শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করবেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর 22 মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ অংশীদার। প্রত্যাবাসন, ভরণপোষণ সহ যাবতীয় ইস্যু সমন্বয় করে থাকে সংস্থাটি। গেল 12 থেকে 18 মে পর্যন্ত রোহিঙ্গাদের যাবতীয় পরিস্থিতি নিয়ে আপডেট জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে জানানো হয়েছে 82 জন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত গেছেন বাংলাদেশ থেকে। ফেরত যাওয়ার জন্য আরও 40 জন প্রস্তুত আছে বলে জানাচ্ছে সংস্থাটি। রাখাইনের সংঘাত পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার কারণে এই প্রত্যাবাসনের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানাচ্ছে ইউএনএইচসিআর। সংস্থাটি 22 মে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেখানে তারা আরও জানাচ্ছে, 2024 সালের জানুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন বা বুথিডং শহরের নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করছে আরাকান আর্মি। জান্তা সরকারকে হটিয়ে রোহিঙ্গাদের জন্মভূমির দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। 2024 সালের জানুয়ারি থেকে নতুন করে 1 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সরকারি হিসাবের এই তথ্য। ইউএনএইচসিআর জানাচ্ছে, একই সময়ে 10,291 জনকে জোর করে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। চলতি সপ্তাহেও 10 জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অনুমতি পায়নি বলে জানাচ্ছে ইউএনএইচসিআর। সংস্থাটি আরও জানাচ্ছে, রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে, তবে সেই সংখ্যা খুবই কম। রোহিঙ্গারা কক্সবাজার ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা পাশ কাটিয়ে বের হচ্ছে বলে জানাচ্ছে ইউএনএইচসিআর। সংস্থাটির দাবি, বাংলাদেশের বিভিন্ন জেলা, সমুদ্রে, মিয়ানমারে নানাভাবে রোহিঙ্গাদের জীবিত বা মৃত উদ্ধার সেই প্রমাণই দেয়। ইউএনএইচসিআর জানাচ্ছে, আরাকান আর্মি রোহিঙ্গাদের শত্রুর চোখে দেখার মানসিকতায় কিঞ্চিত বদল এনেছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার, আরাকান আর্মি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করছে বাংলাদেশ। 2017 সাল থেকে 14 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। নুরনবী সরকার, 71, ঢাকা। চাকরিবৃদ্ধির তোয়াক্কা না করেই কনসালটেন্সি এবং কনস্ট্রাকশন ফার্ম খুলে ব্যবসা করছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী। 71 টেলিভিশনের অনুসন্ধানে দেখা গেছে, সম্প্রতি কৌশল বদলে মালিকানা থেকে নিজেদের নাম সরিয়ে দিয়েছেন ওই কর্মকর্তারা। এখন তাদের স্ত্রী অথবা ছেলেমেয়েরা প্রতিষ্ঠানের মালিক। এদিকে দুদক কর্মকর্তারা জানান, সরকারি বিধি অনুযায়ী কর্মকর্তা কর্মচারীর স্ত্রী সন্তানরাও ওই একই রকম প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন না। সোহেল রহমানকে সাথে নিয়ে কনক রহমানের অনুসন্ধানী প্রতিবেদন। ইট, বালু, পাথর, খোয়াসহ গৃহ নির্মাণ সামগ্রী রেখে নগরীর ব্যস্ততম মজিদ সরণির একপাশের ফুটপাত ঘিসে নির্মিত হচ্ছে বহুতল ভবন। এই ভবন নির্মাণের দায়িত্বে আছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর নির্বাহী প্রকৌশলী আরমান হোসেনের প্রতিষ্ঠান মাজেদা কনস্ট্রাকশন। সরজমিনে এর সত্যতা মেলে। যদিও এর আগে 71কে দেওয়া এক সাক্ষাৎকারে তা অস্বীকার করেছিলেন তিনি।
ময়ূরী আবাসিক প্রকল্পের কাছেই খুলনা সাতক্ষীরা মহাসড়কে একটি জায়গা গিয়ে দেখা গেল সেখানে যাবতীয় গৃহ নির্মাণ সামগ্রী। পাইপগুলো হলে আর আসবে না, ওটা হলে রফিক আর পাইল জিগ মেশিন, জয়েস্ট, মিক্সচার মেশিন, প্রিকাস্ট পাইল ড্রাইভ, সয়েল টেস্টের যন্ত্রাংশ কি নেই। জানা গেল বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা এসব যন্ত্রাংশের মালিক কেডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান। মজিবুর রহমানের প্রথম প্রতিষ্ঠানের নাম ছিল এস বোয়িং। একটি সরকারি সংস্থা তদন্তে রাতারাতি নাম পরিবর্তন হয়ে গেলেও তার ব্যবসা বদল হয়নি। কিন্তু এখানে যে কেয়ারটেকার ছিল উনি বলছে যে আপনার নাম বলো যে কেডিএ মুজিবুর সাহেবের। ওই যে আপনার কত কথাই বলে, এই বিল্ডিং আমার, ওই বিল্ডিং আমার, যার যেরকম মনে হয় বলে। নগরীর নিরালা আবাসিক এলাকায় ড্রিম ড্র ডিজাইন স্টুডিও প্রতিষ্ঠানটি কেডিএর অঙ্কনবিদ গিয়াসউদ্দিন মোল্লার নামে। টুকটাক কাজ বাসায় যদি কখনো কোনো কাজ হয়, বাসায় কিছু কাজ করার দরকার হয়, ইন্টেরিয়ার ডিজাইনার বা সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের নিজেদের কিছু টুকটাক কাজ থাকলে বাসায় কিছু করে। সোনারাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় এই ভবনে অঙ্কনবিদ মিজানুর রহমানের প্রতিষ্ঠান। এখানে আসে গিয়েছে, উনি তো কেডিএতে চাকরি করে মনে হয়, একজন মহিলার নামে অফিসটা, ওয়াইফ হতে পারে। গল্লামবাড়ি ইসকন মন্দির সংলগ্ন এই ভবনটির মালিক কেডিএর প্রধান অঙ্কনবিদ এস.এম. আব্দুল কুদ্দুসের। নিজের ভবনে তার পরিচালিত প্রতিষ্ঠানের নাম ডিজাইন পয়েন্ট। ওইটার মূল বিষয় হচ্ছে মানে আমার ওয়াইফ তো এটা চালাতো, আলটিমেটলি ওইটা ওই অফিসিয়ালি নাম আমরা যেহেতু চাকরি করি ওটা করা যায় বুঝায়, করা না যায় বুঝায় এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা চেয়ারম্যান স্যার বলছিলেন যে এগুলো করা যাবে না অফিসিয়ালি, যেহেতু সে একটু কাজ কম জানে করতো, তাই বাধ্য হয়ে সেটা বন্ধ করে দিতে। গিয়াসউদ্দিনের সাথে উপপরিচালক ইজাদুর রহমান ও সহকারী টাউন প্ল্যানার আবু সাইদের যৌথভাবে ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট নামে প্রতিষ্ঠান খোলেন। পরবর্তীতে একটি সরকারি সংস্থা এ বিষয়ে অনুসন্ধান শুরু করলে মালিকানায় নামের পরিবর্তন হয়। আবু সাইদ আর আমি হলো ইউনিভার্সিটির ছোট ভাই, আমরা দুইজনেই খুলনা ইউনিভার্সিটিতে আপনার ইউরপিতে পড়াশোনা করেছি। আমরা একসাথে চলাফেরা করি। হ্যাঁ, নামে কখনোই এ ধরনের কোনো কিছু শোনেন নাই বা কোনো প্রমাণ আপনি পাবেন না, এটা আমি বুকে বল রেখে বলতে পারি। অভিযোগ রয়েছে কেডিএ এলাকায় ভবন নির্মাণের ছাড়পত্র ও নকশার অনুমোদনের সময় এসব কর্মকর্তা কর্মচারীদের নজরে এসে যায় অনুমোদন নিতে আসা ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরপর যে যেভাবে পারেন তাদের কাছে ভিড়িয়ে নেন। ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ড্রয়িং, পাইল ফাউন্ডেশন তৈরি, লেআউট, ভবনের ফ্লোর ও লোকেশন প্ল্যান সহ কোনো কোনো ক্ষেত্রে গোটা ভবন নির্মাণে মালিকের সাথে তারা চুক্তিবদ্ধ হন। সরকারি চাকুরিজীবী পরিবারের সদস্যদের অনুমতি ব্যতীত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়টি সরকারি বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন বলছে দুর্নীতি দমন কমিশন। বিষয়টি নিরসনের প্রয়োজনীয় নির্দেশ জারি করার জন্য মুখ্য সচিবকে চিঠি দেয় দুদক সচিব। সেই চিঠির আলোকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। কনক রহমান, ৭১, খুলনা। জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে একটি গাছ 2 ভাগ হয়ে গেছে। শনিবার বিকেলে চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি পাঠাধোয়া পাড়ায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানান, শনিবার বিকেল 3টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। সে সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে মধ্য পাঠাধোয়া পাড়া জামে মসজিদের পাশে কৃষক আবুল হাসমের জমিতে লাগানো 25 বছর বয়সী একটি ঝাউ গাছ বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। বজ্রপাতে গাছ দ্বিখণ্ডিত হওয়ার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আবার অনেকেই আসছেন দ্বিখণ্ডিত ওই গাছ দেখতে। এলাকার অনেকজন মানুষ হয়তো আতঙ্কের ভিতরে আসছিল, সবাই দৌড়িয়ে আসছে যে কি হইল। পরে আমরা সবাই এসে দেখি যে এই গাছটার ভিতরে মাঝখানে ফেটে গেছে। এমন অবস্থা যে চুমকে গেছে, চুমকে গেলে বসে আছে। এর মধ্যেই এক ছেলে এসে বলছে যে আপনি গাছের দিক খুলতে গেছে, মানে গাছ হাল পাল সব দাগে দাগে ছড়াই গেছে। আমরা এটা বলি শুকনাটা ঠাড়া শব্দ হইলো বাড়ির পিছনে, শব্দ দিয়ে আগে এলাম, একসাথে যে পুরা গাছটার ছাল মাল উঠে গেছে। আজ 25শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। 1899 সালের এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
দ্রোহ, প্রেম ও চেতনার কবি কাজী নজরুল ইসলাম। অসাম্প্রদায়িকতা, সাম্য, সম্প্রীতি আর মানবতার জয়গান তার প্রতিটি লেখায়। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক। সাহিত্যের সব শাখায় তার বিচরণ থাকলেও তিনি মূলত কবি হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। স্বাধীনতার পর 1972 সালের 24শে মে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন তৎকালীন সরকার। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 1974 সালের 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী কবি নজরুলকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। 1976 সালে তৎকালীন সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের 21শে ফেব্রুয়ারি কবিকে 21শে পদকে ভূষিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 1976 সালের 29শে আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির চেতনার কবি নজরুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কুমিল্লা। প্রেম, দ্রোহ ও সাম্যের কবি নজরুলের জীবনের বিরাট অধ্যায় জুড়ে রয়েছে কুমিল্লা। তাই আজ জাতীয় পর্যায়ে জাতীয় কবির 126তম জন্মদিন উদযাপন করা হচ্ছে সেখানে। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম, যার লিখনী উদ্দীপ্ত করেছে, সাহস জুগিয়েছে সাধারণ মানুষকে। 24-এর গণ-অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। এই প্রতিবাদ্য নিয়ে এবার উদযাপন করা হচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিকী। কুমিল্লার সাথে বিদ্রোহী কবির সম্পর্ক অবিচ্ছেদ্য। সেখানে বসেই তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আনন্দময়ীর আগমনে কবিতা লিখে কুমিল্লাতেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে 3 দিনের উৎসব করছে জেলা প্রশাসন। শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পর্যায়ের শিল্পী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ এবং অন্যান্য সংগঠনের শিল্পীবৃন্দর পরিবেশনা থাকবে। দ্বিতীয় দিন কুমিল্লা মুরাদনগরে জাতীয় পর্যায়ের শিল্পী এবং জেলা শিল্পকলা একাডেমির শিল্পবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের শিল্পবৃন্দের পরিবেশনা থাকবে। শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা আমরা নিয়েছি। একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়, নজরুল আর্ট ক্যাম্প শিরোনামে। 3 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন কুমিল্লা জেলার দৌলতপুরে কবিতীর্থ দৌলতপুরে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষ দিন উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই 3 দিন কবির লেখা গান, নাচ, কবিতা, নাটকে মাতিয়ে রাখবেন শিল্পীরা। 25শে মে এবং 27শে মের যে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান দুটি আমাদের কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে হবেন এবং 26শে মের অনুষ্ঠানটি আমাদের কুমিল্লায় জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি। রবিবার থেকে মঙ্গলবার নানা অনুষ্ঠান থাকবে সবার জন্য উন্মুক্ত। হাসিবা আলী বর্ণা, 71। কাজী নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের খোঁজ খবর রাখছেন সহকর্মী এনামুল হক। যুক্ত হচ্ছি তার সাথে। এনামুল, কুমিল্লায় জাতীয় পর্যায়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এখন সেখানে কি হচ্ছে এবং দিনব্যাপী আর কি কি আনুষ্ঠানিকতা আছে? মূলত হচ্ছে সাজ রব কুমিল্লা শিল্পকলা একাডেমি 3 দিনব্যাপী অনুষ্ঠানমালায় সাজানো হয়েছে কবির 3 দিনব্যাপী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সার্বিক যিনি দায়িত্বে রয়েছেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বুড়ো, আমরা তার কাছে জানবো কি কি অনুষ্ঠান রয়েছে আজকের এই 3 দিন। ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে থেকে বিশেষ করে 25শে মে থেকে 27শে মে 2025 পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে
এবং জেলা প্রশাসন কুমিল্লার ব্যবস্থাপনায় আমাদের এবারে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানটি এখানে আয়োজিত হতে যাচ্ছে। সে লক্ষ্যে আজকে উদ্বোধনী দিনে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তিনি উদ্বোধন ঘোষণা করবেন এবং একই সাথে আমাদের দুপুর 2:30টায় আমাদের চেতনায় নজরুল মুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা হবে। এরপর 3টায় আমাদের এখানে আলোচনা অনুষ্ঠান আছে এবং এরপরে আলোচনা অনুষ্ঠান শেষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো আমরা এরপরে আগামী দিন আমাদের কবির স্মৃতি বিজড়িত আমাদের মুরাদনগরের দৌলতপুরে আমাদের সেখানেও দিনব্যাপী অনুষ্ঠান আছেন এবং সমাপনী দিন আবারও এখানে আমাদের জেলা শিল্পকলা একাডেমিতে আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার পূর্বে আমাদের আলোচনা সভা আছে। আমাদের সকল আয়োজনে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই যে কুমিল্লায় যে স্মৃতিগুলো আছে 15টি স্মৃতিচক্ষণ, অনেকে বলছেন কুমিল্লার নজরুল প্রেমী যারা আছে তারা বলছেন এই স্মৃতিগুলো সংরক্ষণ করা হচ্ছে, এই বিষয়ে জি ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এখানে কুমিল্লায় কাজী নজরুলের যে স্মৃতি বিজড়িত যে সকল স্থানগুলো আছে সেগুলো সংরক্ষণ করার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারও আমরা এগুলোকে এই স্মৃতিফলকগুলোকে আমাদের সাধারণ জনগণের কাছে তুলে ধরার জন্য এগুলোকে বিভিন্নভাবে আমরা চেষ্টা চালাচ্ছি, বিশেষ করে এগুলোকে সংরক্ষণ করার জন্য আমরা, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম কাজী নজরুলের কুমিল্লায় যে কাজী নজরুলের যে অনেকগুলো স্মৃতিময় ঘটনা আছে এবং যে জায়গাগুলোতে তিনি ঘুরতেন, এখানে রানীর দিঘির পাড়ে তিনি বসে গান রচনা করতেন এবং গান গাইতেন, তো এগুলো আমরা সংরক্ষণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এনামুল, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম কি আয়োজনে এবং কি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আপনি খবর রাখতে থাকুন। সহকর্মী কাজী এনামুল হক যুক্ত ছিলেন কুমিল্লা থেকে। কান চলচ্চিত্র উৎসবে নতুন করে ইতিহাস লিখল বাংলাদেশ। উৎসবের অফিসিয়াল কম্পিটিশনে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য আলী জিতল স্পেশাল মেনশন। বিশেষ এই সম্মাননা জিতে 71-এর ক্যামেরায় রাজীব বললেন তিনি এই সম্মান বাংলাদেশকে উৎসর্গ করেছেন। আর ছবির অভিনেতা আলামিন বললেন আলী বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করল। কান থেকে আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। Ali by Adnan Al-Rajiv. গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বাংলাদেশের জন্য এমন গর্বের দিন আগে কখনো আসেনি। সম্মাননা হাতে আদনান আল রাজীবের এই আনন্দ তাই অতুলনীয়। ইটস আলী। এর আগে প্রেস কনফারেন্সে উইনিং সিটে বসে 71-এর প্রতিবেদকের প্রশ্নের জবাবে রাজীব বললেন, Yeah, so basically, so this film is actually dedicated to all the people who are silenced and who are under suppression. And Ali actually talks about voice. So it's all about breaking the barriers and getting your soul out and speak up for who you are. 23 বছরের আলামিন সিনেমা আলীর প্রধান চরিত্র। আলীর চোখে মুখে তখন উত্তেজনা মেশানো আনন্দ। অনেক ভালো লাগছে যে আমরা স্পেশাল মেনশনে আমাদের আলী সারা দেশের নাম উজ্জ্বল করলো ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছে। তো অনেক ভালো লাগছে, আসলে আমি কিছু বলতে পারছি না, আমি অনেক এক্সাইটেড। আর রাজীব বললেন আলীর এই অর্জন বাংলাদেশকে সামনে এগোনোর শক্তি দেবে। বাংলাদেশকে ডেডিকেট করছি বিকজ বাংলাদেশে এত বেশি অস্থিরতা এখন চলছে। আমরা চাই বাংলাদেশে এক ধরনের পজিটিভিটি আসুক। এই যে একটা সুন্দর একটা গল্প অথবা এই যে সুন্দর একটা নিউজ, এই নিউজটা যেন আসলে সারা বাংলাদেশ দেখে ওদের মধ্যে এক ধরনের ভালো লাগার ক্রিয়েট হয়। আমি চাই সবার মধ্যে এক ধরনের পজিটিভিটি ক্রিয়েট হোক। প্রত্যেকটা ডিটেইলিং, প্রত্যেকজন যেভাবে আসলে গল্পটার সাথে ছিল, ফ্রম দ্য স্টোরি টেলিং, আই মিন দ্য স্ক্রিপ্টিং টু এভরিথিং, এভরি ডিটেল অফ ইট। অ্যান্ড আই বিলিভ যদি আসলে একটা কাজকে আসলে মন থেকে কাজটা করা যায় তাহলে রেজাল্ট ইজ অসাম, এন্ড দিস ইজ দ্য রেজাল্ট ইউ ক্যান সি। উৎসবে স্বল্প দৈর্ঘ্য বিভাগে সেরা হয়েছে ফিলিস্তিনি নির্মাতা তৌফিক বারহামের আই এম গ্ল্যাড ইউ আর ডেড নাও ছবিটি। কথা ছিল স্বর্ণপাম জেতার, আলী সেই কথাই জানিয়েছিল 71-এর ক্যামেরায়, কিন্তু স্বর্ণপাম জেতা হয়নি। তবে যা হয়েছে তাতে ইতিহাস লেখা হয়ে গেছে অন্যরকম করে। জয়তু বাংলাদেশ, জয়তু আলী, জয়তু কান চলচ্চিত্র উৎসব। পার্থ সঞ্জয়, 71, কান
ফ্রান্স। হামজা সমিতদের দেশের মাটিতে প্রথম ম্যাচ বলে কথা। ভক্তদের উত্তেজনা আর টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। শনিবার রাত 8টায় অনলাইনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট ছাড়া হলো, তবে খানিক বাদেই দেখা গেল অ্যাক্সেস করা যাচ্ছে না ওয়েবসাইট। পরে জানা গেল টিকেটিং পার্টনারের ওয়েবসাইট নাকি হয়েছিল সাইবার অ্যাটাকের শিকার। এবারই প্রথম অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে বাফুফে, তাই এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রেস রিলিজ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে তারা নিশ্চিত করেছে টিকেটিং পার্টনার টিকিফাই এর ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবে বলেও প্রেস রিলিজে জানিয়েছে তারা। এর আগে রাত 8টার পর থেকে অসংখ্য ভক্ত 1.5-2 ঘন্টা চেষ্টার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন বলে জানা যায়। আবার অনেকে নানা চেষ্টার পরও পাননি। দফায় দফায় বেশ কয়েকবার সার্ভার ডাউন হতে দেখা গেছে।